এশিয়া মহাদেশের মধ্যে চীনের পরে ভারত হচ্ছে এশিয়া মহাদেশের শক্তিধর দেশ হিসেবে ধরা হয়। তো এশিয়া মহাদেশের রাজনীতিতে আবার একটি পরিবর্তন আসতে শুরু করেছে। আমরা এর আগে শ্রীলঙ্কায় দেখেছি, সেখানে সরকার পতন হয়েছে। তারপরে বাংলাদেশে হয়েছে, পাকিস্তানে হয়েছে, সর্বশেষ ভারতেও কিন্তু থালাপতি বিজয়ের নেতৃত্বে কিন্তু বিজিবির বিপক্ষে তারা আন্দোলন শুরু করেছেন এবং তিনি সিনেমাতে যেভাবে কাজ করে থাকেন সেখানে কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছেন এবং বাংলাদেশের মতো নরেন্দ্র মোদীও তার ফ্যাসিস্ট চরিত্র বা নির্বাচনের ক্ষেত্রে যে প্রভাবিত করেন এবং আমেরিকার সাথে তার একটি বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। এর মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তারও জামিন হয়েছে। তো সব কিছু মিলিয়ে এশিয়া মহাদেশের মধ্যে রাজনীতিতে কিন্তু বড় একটি পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু বিভিন্ন দেশে সরকার বা গণঅভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। ভারতে কিন্তু দীর্ঘদিন তারা নির্বাচনের নামে প্রহসন করে তারা কিন্তু সরকার গঠন করে থাকে। বিজেপির বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তো এরই মধ্যে যেহেতু বিজয়ের নেতৃত্বে একটি বড় সমাবেশ তারা করতে সক্ষম হয়েছেন এবং তার বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান তৈরি করেছেন বা স্লোগান উঠছে নরেন্দ্র মোদীর পতনের জন্য। তো সেটি আসলে কতদূর নিয়ে যেতে পারে এবং আমেরিকার থেকেও কিন্তু তাদের বাণিজ্যিক চাপ সেটা অব্যাহত রয়েছে এবং তাদের পারস্পরিক যে দ্বন্দ্ব সেটি কিন্তু চলমান রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবেক তিনিও হয়তো জামিনে বের হবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভারতে রয়েছে। তো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু একটি বড় পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে এবং ভারতেও হয়তো বা বিপ্লব হতে পারে অথবা ফ্যাসিস্ট সরকারের পতন হতে পারে, এমনটি কিন্তু বলে আশা ব্যক্ত করছেন সবাই। তো এশিয়া মহাদেশের মধ্যে এই বৃহত্তর দেশটিতে রাজনৈতিক যে একটি অসুবিধা বা রাজনৈতিক যে সংঘাত সেটি কিন্তু লেগে রয়েছে এবং তারা মুসলমানদের যেভাবে নির্যাতন করছেন এবং বিভিন্ন সময় কিন্তু মুসলমানদের উপর তারা দমন নিপীড়ন চালাচ্ছেন এবং তাদেরকে বিনা কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, বিনা কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। সে কারণে কিন্তু বিশ্ব থেকে তাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই কোনো কিছুতেই তারা কর্ণপাত না করে তাদের যে অব্যাহত কার্যক্রম মুসলমানদের বিরুদ্ধে দমন পীড়ন সেটি কিন্তু চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে এবং তাদের ভারতের ভিতরে যে অভ্যন্তরীণ দলগুলো রয়েছেন তারা কিন্তু নরেন্দ্র মোদীর বিপক্ষে বিভিন্ন সময় কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, তাকে ফ্যাসিস্ট হিসাবে কিন্তু আখ্যায়িত করছেন। ফ্যাসিস্টের যে চরিত্র সেগুলো কিন্তু নরেন্দ্র মোদীর মধ্যে রয়েছেন এবং বিজেপির ভিতরে কিন্তু রয়েছে। সে কারণে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এখন তামিলনাড়ু থেকে যেভাবে হুঙ্কার দেওয়া হচ্ছে, হয়তোবা নরেন্দ্র মোদীর পক্ষে এখন তার গতি টেকানো কিন্তু মুশকিল হয়ে পড়বে, যেহেতু আন্তর্জাতিক চাপ অর্থাৎ আমেরিকা যেহেতু তার বিপক্ষে চলে গেছেন এবং তা এর আগে কিন্তু আমেরিকা তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করেছে বা তার মধ্যে একটি বন্ধুত্ব রয়েছিলেন এবং বন্ধু বলে সম্বোধন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সম্পর্ক কিন্তু যখনই নষ্ট হয় বা সেই সম্পর্কের যখন অবনতি হয় তখনই কিন্তু তাদের মধ্যে বা তাদের বিরুদ্ধে বা ওই দলের পক্ষে বা নরেন্দ্র মোদীর পক্ষে কিন্তু সরকার টেকানোই কিন্তু এখন মুশকিল হয়ে যাচ্ছে। নানা দিক থেকে ষড়যন্ত্র, যেহেতু তার বিরুদ্ধেও অনেক ধরনের ভোট কারচুপি সহ নানা ধরনের অভিযোগ রয়েছেন। এখন নরেন্দ্র মোদীর কিন্তু গদি টেকানোই কিন্তু মুশকিল হবে। বিজেপির কিন্তু বড় একটি পতন হয়তোবা আমরা দেখতে পারবো খুব শীঘ্রই, যেহেতু আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতার হচ্ছে বাংলাদেশে। যেভাবে ৩৬ দিনের একটি আন্দোলন শেষ পর্যন্ত কিন্তু বিপ্লবে পরিণত হয়, এখন যেভাবে আন্দোলন চলছে সেটা যদি চলমান থাকে হয়তো নরেন্দ্র মোদী সরকার টিকানোই খুব মুশকিল হবে এবং তাকেও হয়তো দেশ ছেড়ে পালাতে হতে পারে। তো পৃথিবীতে এরই মধ্যে বিশ্বে কিন্তু নানা দেশের সরকার কিন্তু পতন হয়েছেন এবং তারা দেশ থেকে শেষ পর্যন্ত আন্দোলনের মুখে সে দেশের জনগণের বিরুদ্ধে যখনই তারা গিয়েছেন বা দমন পীড়ন করেছেন, তার বিপক্ষে গিয়েছেন জনগণের বিরুদ্ধে, তারপরে কিন্তু তাদের পতন অনিবার্য হয়ে পড়ে এবং সরকারের বা তাদের আন্দোলনের মুখে কিন্তু সরকারকে পালিয়ে যেতে হয়। তো যেহেতু এশিয়া মহাদেশের একটি দ্বিতীয় বৃহত্তর দেশ হিসেবে ভারত অবস্থান করেছেন এবং তাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছেন বিশেষ করে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এদের সাথে তাদের কিন্তু সম্পর্ক খুবই নাজুক অবস্থা বা তাদের সাথে সম্পর্ক নেই বললেই চলে, যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র। পাকিস্তানের সাথে এর মধ্যে তাদের একটি ছোটখাটো যুদ্ধের মতো শুরু হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের সাথে তাদের বাণিজ্য যুদ্ধ, তাদের ভিসা বন্ধ করে দেওয়া, বিভিন্ন এই ৫ই আগস্টের পর কিন্তু নরেন্দ্র মোদী বাংলাদেশকে কোণঠাসা করার জন্য কিন্তু অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন, অনেক চুক্তি বাতিল করেছেন
তারপরে কিন্তু বাংলাদেশ এখনো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনায় রয়েছেন এবং তাদের পার্শ্ববর্তী যে নেপাল রয়েছেন তাদের সাথেও তাদের সম্পর্কের অবনতি রয়েছে এবং তারা কিন্তু চায়নার সাথে তাদের বাণিজ্য বা চায়নার সাথে তাদের সেই সম্পর্কটি গড়ে উঠেছে। এর ফলে কিন্তু ভারতের কিন্তু নানামুখী চাপ তৈরি হচ্ছে, যেহেতু চায়নার সাথেও তাদের একটি ভালো সম্পর্ক নেই। এরই মধ্যে রাশিয়া থেকে ভারতকে তেল না কেনার জন্য কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়েছিলেন, তারপরেও কিন্তু তারা রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করেন। এই রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করার পরে কিন্তু ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার একটি সমূহ সম্ভাবনা রয়েছেন। তার মধ্যে থালাপতি বিজয়ের নেতৃত্বে যে বিক্ষোভ হচ্ছেন এবং তারা যে সমাবেশটি করছেন এবং নরেন্দ্র মোদীর বিপক্ষে করছেন এবং নরেন্দ্র মোদীর পতনের জন্য কিন্তু তারা লড়াই সংগ্রাম শুরু করেছে। এরই মধ্যে সেখানে কিন্তু মানুষ সাড়া দিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু সমবেত হয়েছেন নরেন্দ্র মোদীর পতন এবং বিজেপির পতনের লক্ষ্যে। তো বিশ্বের রাজনীতিতে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে ভারত যেভাবে ব্যবহার করতে চেয়েছিলেন এবং তাদের মতো করে তারা যেহেতু একটি বড় দেশ, ছোট দেশকে তারা ছোট করে দেখার যে প্রবণতা রয়েছেন সেখান থেকে কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। ভারত থেকে যখনই তারা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নেয় তখনই কিন্তু ভারতের অভ্যন্তরীণ কোন্দল বাড়তে শুরু করে। কারণ কলকাতার ব্যবসা বাংলাদেশের পর্যটকরা যাওয়ার ফলে সেখানে কিন্তু অনেক পরিমাণে কলকাতার ব্যবসায়ীরা কিন্তু লাভবান হয়ে থাকেন এবং বাংলাদেশের মানুষ সেখানে কেনাকাটা করেন এবং পর্যটক যারা হোটেলের ব্যবসা করতেন তাদের কিন্তু তাদের এখন জীবিকার যে প্রধান নির্বাহ সেটা কিন্তু তাদের বন্ধের পথে। সে কারণে কিন্তু অভ্যন্তরীণ বা ভারতের ভিতরে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে কিন্তু তাদের যে ব্যবসা বাণিজ্য সেটা লস হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু ভারত সরকার যেভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে চেপে ধরেছেন বা তাদেরকে চেপে ধরে তাদের কণ্ঠ রোধ করতে চাচ্ছেন, তাদের আধিপত্য বিস্তার করতে চাচ্ছেন, তারা মোড়লগিরি করতে চাচ্ছেন। মোটা দাগে বলতে গেলে তারা সব ছোট দেশকে এমন ছোট করে দেখে তাদের উপর বা তাদেরকে দমন নিপীড়নের মতো, যেহেতু আরেকটি আলাদা আলাদা রাষ্ট্র সে কারণে প্রকাশ্যে না করতে পারলেও তাদের রয়ের মাধ্যমে তাদের বিতর্কত একটি দ্বন্দ্বের মাধ্যমে তারা মোড়লগিরি তাদের আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। সে কারণে কিন্তু ছোট ছোট দেশ যারা বুঝতে পেরেছেন এর আগে তারা কিন্তু তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে অন্য কোনো দেশের সাথে সম্পর্ক তৈরি করেছেন। নরেন্দ্র মোদীর উপরে যে ধরনের চাপ আসবে এই আন্দোলনের মাধ্যমে হয়তো নরেন্দ্র মোদী বাংলাদেশের সরকার যেভাবে পরিবর্তন হয়েছে বা বিপ্লব হয়েছে অথবা গণঅভ্যুত্থান হয় সেটা কিন্তু ঘটতে পারে এমনটি কিন্তু আশঙ্কা করছে। যেহেতু যখনই দেশের জনগণ একটি সরকারের বিপক্ষে চলে যায় বা তাদের অভ্যন্তরে যে ক্ষোভ তৈরি হয় তখন কিন্তু সেই সরকার টেকানো খুবই মুশকিল হয়ে পড়ে। কারণ জনগণ সরকারকে বসিয়েছেন তাদের ভোটের মাধ্যমে তাদের ন্যায্য যে অধিকারগুলো আদায় বা তাদের যে দাবি দেওয়া সেগুলো পূরণ করার লক্ষ্যে। যখন তারা সেগুলোর বিপক্ষে চলে যাবে, জনগণের উপর দমন নিপীড়ন করবেন, সেখানে একটি বড় অংশ রয়েছে মুসলিম জনগোষ্ঠী। সেই মুসলিম জনগোষ্ঠীর উপর তারা বিভিন্নভাবে দমন নিপীড়ন চালাচ্ছেন তাদের গোষ্ঠীগত, তাদের গরু খাওয়া নিয়ে, তাদের ধর্ম নিয়ে, তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে। সেই জঙ্গি ট্যাগটা কিন্তু বাংলাদেশেও তারা ব্যবহার করেছেন এবং তারা সফল হয়েছেন এই বিগত সরকারের মাধ্যমে। সেই জঙ্গি মুসলমানদেরকে যেভাবে ট্যাগ দেওয়া হয় সেটি কিন্তু অভ্যন্তরীণ যে ভারতের ভিতরে যে এখন যে কোন্দল তৈরি হয়েছে সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর পতন এখন সময়ের ব্যাপার এবং এই আন্দোলন আরো তীব্র হতে শুরু করেছেন এবং আন্তর্জাতিক চাপ তার উপরে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত তাদের বাণিজ্যিক যে ব্যবসা বাণিজ্য রয়েছেন সেখানে কিন্তু তাদের ট্যারিফের মাধ্যমে তাদের শুল্ক বাড়ানোর মাধ্যমে কিন্তু তাদের উপর অব্যাহতভাবে চাপ প্রয়োগ করে রেখেছে। এই চাপের ফলে ব্যবসায়ী গোষ্ঠী এবং তাদের জনগণের একটি অংশ যারা ভুক্তভোগী গার্মেন্টস সেক্টরে ব্যবসায় ধস নামলে অনেক মানুষ বেকার হয়ে যাবে, সেই বেকারের একটি অংশ এবং কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পর্যটক যাওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপক্ষ রাজনীতি প্রত্যেকটি দেশে যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে একটি বিপক্ষ দল থাকে এবং তাদের একটি সুযোগ তৈরি হয়। তারা এবং সাধারণ মানুষ সবাই মিলে যখন একটি দলের বিপক্ষে তারা দাঁড়াবে, আন্দোলন সংগ্রাম করবে, তখন কিন্তু সেই সরকারকে টেকানো খুবই মুশকিল হয়ে পড়বে। এবং এই এশিয়া মহাদেশের মধ্যে ভারত যেহেতু আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন সেই নরেন্দ্র মোদী, সেটি কিন্তু সেই নরেন্দ্র মোদীর মসনদ কিন্তু ভেঙে খান খান হয়ে যাবে বলে আমরা মনে করছি। এবং এরই মধ্যে
পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনিও বের হচ্ছেন এবং চায়নার সাথে তারা সম্পর্ক উন্নত করার জন্য চেষ্টা করেছেন, সেটিও কিন্তু কতটুকু সম্ভব হবে। রাশিয়ার সাথেও তারা সম্পর্ক উন্নত করতে চাচ্ছেন, কিন্তু তারা যদি রাজনৈতিকভাবে না টিকতে পারেন, তাদের দল যদি না টিকে, সরকার যদি না টিকে, তাহলে তো দেশের অভ্যন্তরীণ ক্ষতি হবে। এবং বিজেপির আসলে পতন এখন সময়ের দাবি। বিজেপি বাংলাদেশ সরকারের আগের সরকারের মতো বিভিন্ন সময় কিন্তু তারা দমন নিপীড়ন এবং ভোট ডাকাতের মাধ্যমে তারা ক্ষমতা দখল করেছেন। একটি ফ্যাসিস্ট চরিত্র তাদের মধ্যেও দেখা দিয়েছে। সেখান থেকে জনগণ মুক্তি চাচ্ছে। সেই মুক্তির সংগ্রাম, মুক্তির সোপানতলে সেই মুক্তির সংগ্রাম যেহেতু তারা শুরু করেছে, সেটি আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি কিন্তু জনগণ এখন বা পৃথিবী দেখার বিষয়। যে ভারত যেভাবে ছোট দেশকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, তাদের মোড়লগিরি দেখাতে চেয়েছিলেন, তারাই এখন যদি ভেঙে খান খান হয়ে যায় বিজিবি, তবে সেই দেশের সরকারের বড় একটি পরিবর্তন হবে বলে